বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং সেই সাথে আমাদের কৃষক লীগের সকল নেতাকর্মী ভাই বোনেরা এবং সমগ্র বাংলাদেশে আমাদের কিষানি ভাই বোন সকলের জন্যই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা আছেন এর বাইরেও যারা আছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ কৃষক লীগ পহেলা আষাঢ় প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করি এবং আজকে এখানে এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ সেই সাথে সাথে পুরস্কার বিতরণও হবে। যারা বেশি বৃক্ষ লাগিয়ে মানে আমাদের পরিবেশ রক্ষা করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। কাজে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যিই খুব আনন্দিত। বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কিন্তু কৃষির উপর। আমাদের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতার পরপরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং কৃষিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা, পুষ্টি চাহিদা পূরণ করা এবং বাংলাদেশের সাধারণ মানুষ দারিদ্র্যমুক্ত হবে, উন্নত জীবন পাবে। সেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলেছেন এবং স্বাধীনতার পর তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন তার ফলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান এবং যখন তিনি এই ঘুরে ধরা সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন এবং বাংলাদেশকে সম্পূর্ণভাবে আত্মমর্যাদাশীল গড়ে তোলার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, আমাদের দুর্ভাগ্য যে সেই সময় 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা, আমার তিন ভাই তো আমার ছোট ছিল এবং আমার 2 ভ্রাতৃবধূ কামাল জামালের নবহিত বধূ, আমার একমাত্র চাচা শেখাবনে আছে সহ আমাদের পরিবারে 18 জন সদস্য, রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি এবং পুলিশ অফিসার সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্টে যা শাহাদাত বহন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। স্বাধীনতার পরপরই জাতির পিতা মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেন এবং সেই সংবিধানে কিন্তু আমাদের দেশটাকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং কিভাবে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে বাঁচানো যায় সেই দিক নির্দেশনাও কিন্তু সেখানে রয়েছে এবং কৃষক লীগ তখন নতুনভাবে গঠন করা হয় এবং কৃষক লীগের যে দায়িত্বটা সেই দায়িত্বটাও কিন্তু তিনি নিশ্চিত করে দেন। কাজে এদেশের যারা আমাদের জনগণ, কৃষক, কিষানি, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি সব শ্রেণীর মানুষেরই ভাগ্য পরিবর্তনের কথা জাতির পিতা সবসময় বলেছেন এবং তাদের কথাও কিন্তু মানে রাষ্ট্রের কী কী দায়িত্ব সে দায়িত্বটাও সংবিধানে কিন্তু উচ্চারিত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। আবার জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় এরশাদ আছে তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং এদেশের কৃষক, শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়।
এরপর আসলো খালেদা জিয়া। সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই, সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটাইল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা, আমরা ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। খালি কৃষক কেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল গানসাটে, এবং আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, যা সাধারণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে, সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ, সেই সময় ভোট চুরি করে 96 সালের 15ই ফেব্রুয়ারি, আমার মনে এটা সকলের মনে রাখা উচিত যে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা হলো, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলে ওর খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল, সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা, ওখানে একটা বিরাট বগনভিলার ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটোবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম, ওদেরকে খাবার দিতাম, সেগুলিও কেটে ফেলে দেয়। হাইকোর্টের সামনে বড় বড় 2টা গাছ, একটা মাত্র আছে এখন বট গাছ, আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল, সবাই জানে, ওখানে ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল, সেটাও কিন্তু কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। এবং তার আরেকটা নমুনা আপনারা পেয়েছেন 2013 সালে। আমরা সেই 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা মানে নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই। তখন কৃষক লীগের সভাপতি ছিলেন আমরা রহমত আলী সাহেব, তাকে দায়িত্ব দেওয়া হয়। আপনার মনে আছে আমরা ধানমন্ডি লেকের পাড়ে প্রথম বৃক্ষরোপণ করি, এবং এমনকি কবি সুফিয়া কামাল থেকে শুরু করে আমাদের অনেকেই সেখানে গাছ লাগিয়েছিলেন। সেই থেকে আমাদের যাত্রা শুরু। আর এটা আমরা শিখেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকেই, কারণ তিনি এদেশে যেমন মানে ঘোড়দৌড় বন্ধ করে দিয়েছিলেন সেই রেসকোর্স ময়দান, সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন। ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো হচ্ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। তো আমরা আওয়ামী লীগই বোধ হয় এই, আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা আমাদের যে চর অঞ্চল, সেই নিজুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে,
এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয়। এবং সেখানে শুধু গাছ না, গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি, হরিণ এই বা বিভিন্ন পশু পাখি এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভোলার আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয়। কক্সবাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে, একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত। সামনে যে বিশাল ঝাউবনটা, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই করা তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সরকার আসেন, আমরা আওয়ামী লীগ যখন বিরোধী দল কি তখন তো পার্লামেন্টও ছিল না, তখন থেকেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমরা তখন তো বিশ্বেও ওই পরিবেশের কথা আসেনি, কিন্তু আমরা আমাদের নিজের উদ্যোগে করি। এবং তখন আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটা কর্মীকে যে অন্তত 3টা করে গাছ সবাই লাগাবে, একটা বনজ, একটা ফলজ, একটা ভেষজ। আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগাই এবং এতে আমরা যে কৃষকদের বা সাধারণ মানুষকে যে উৎসাহিত করি তাতে তারাও কিন্তু লাভবান হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে 20 ফেব্রুয়ারি রামগতিতে উপকূলীয় বাঁধ মেরামত উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখেই তিনি বলেছিলেন, কোট, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে, আনকোড। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি এই আহ্বানটা জানাচ্ছি। এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানের 13 অনুচ্ছেদের 3 ধরনের মালিকানা নীতি দেওয়া আছে। কারণ আমাদের পরিবারগুলি যখনই ভাগ হয়, জমিগুলিও ভাগ হয়, মাঝখানে আইল বসে। তিনি বলতেন, আমরা যখন বসতাম একসঙ্গে, মানে আমাদের একটা সকালবেলা আমাদের একটা চায়ের আড্ডা বসতো, আব্বা অফিস যাওয়ার আগে বা তার আগেও, উনি যখন মানে জেলের বাইরে থাকতেন, তো বলতেন যে এই আইলগুলি যদি জোড়া দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো অত বড় একটা জায়গা পাওয়া যাবে চাষের জমি। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে বাংলাদেশে সমবায়ের মাধ্যমে চাষ করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করা। কারণ তিনি জাপান গিয়েছিলেন 1958 সালে, তখন এশিয়ান অলিম্পিকে, তখন জাপান দেখে এসেছিলেন। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে জাপানে যদি এরকম 3 গুণ ফসল হতে পারে তা আমার দেশে কেন হবে না। এবং সেই দিকে চিন্তা করেই কিন্তু তিনি কৃষি যান্ত্রিকীকরণ করার কথা কিন্তু সে বহুদিন থেকে বলে গিয়েছিলেন, যে যন্ত্রের মাধ্যমে জমি চাষ হবে। এবং স্বাধীনতার পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন, সেখানে যে বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায়, এবং গ্রাম সমবায়ের কথা কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিতেও আছে। আমাদের সংবিধানে যে 13 অনুচ্ছেদ যেখানে অর্থনৈতিক নীতিমালা আছে, সেখানে কিন্তু বলা আছে যে সরকারি মালিকানা, সমবায় এবং ব্যক্তি মালিকানা, অর্থাৎ 3 ধরনেরই থাকবে। আর সেখানে যে সমবায়ের মাধ্যমে যে জমি চাষ হবে, কোনো কৃষকের জমি নেওয়া হবে না, যার যার জমি বা জমির মালিকানা ঠিক থাকবে, কিন্তু সেটা চিহ্নিত থাকবে এবং সেটা ম্যাপ করা থাকবে এবং রেকর্ডে থাকবে। উৎপাদিত যে ফসলটা হবে সেই ফসলটা সেটাই ভাগ করা হবে। তার একটা খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেটা আর তিনি করে যেতে পারেননি। যে সেখানে কিষানি সে তাদের অংশ পাবে, যারা শ্রম দেবে, যে মালিক, উপস্থিত মালিক বা যারা অনুপস্থিত মালিক তারা একটা অংশ পাবে, আর একটা অংশ থাকবে সমবায়ের জন্য, অর্থাৎ সরকারের কাছে, যেটা মাধ্যমে কৃষি উপকরণ বা পরবর্তীতে কৃষি চাষ করা বা এই সমস্ত যন্ত্রপাতিগুলি মানে ট্র্যাক্টর বা হারভেস্টার বা রেপার যেগুলি থাকবে এগুলিকে রক্ষণাবেক্ষণ, সেই কাজে সেটা হবে এবং কৃষক তার সুবিধা মতো এগুলি ব্যবহার করবে। তো এই যে ব্যবস্থাটা তিনি শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্পন্ন করে যেতে পারেননি। আজকে অবশ্য এখন যে সমলয় চাষ শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে সমলয় শুধু করলেও হবে না, যে আমরা যদি আসলে সমবায়ের মাধ্যমে করতে পারি, এবং যেভাবে আমি বললাম যে সেখানে
যারা কিষাণী কাজ করবে অবশ্যই তাদের অংশটা ভালো থাকতে হবে, কারণ তারা তো শ্রম দেয়। আর যারা মালিক, এবং ওই নীতিমালা এটাও ছিল যে যত বেশি যার জমি তার ভাগের পার্সেন্টেজ কিন্তু একটু কম থাকবে, কিন্তু সে বেশি পাবে, কিন্তু একটু পার্সেন্টেজ দিক থেকে তার একটা সমতা রাখার জন্য। তো সেইভাবেই কিন্তু তিনি চিন্তাটা করেছেন, যেটা করে যেতে পারেননি। আজকে যদি করতেন বাংলাদেশটা চিত্রই বদলে যেত। আমাদের চেষ্টা, সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু তাই না, উৎপাদিত পণ্য সংরক্ষণ। আমাদের দেশে 18টা না 19টা জেলা ছিল, আর ছিল মহকুমা। সমস্ত মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন, এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম যাতে তৈরি হয়, অর্থাৎ কৃষক যা তার উৎপাদিত পণ্য যেন সংরক্ষণ করতে পারে এবং আপৎকালীন সময়ের জন্য খুব দ্রুত খাদ্য সরবরাহ করা যেতে পারে, সেই পদক্ষেপটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। কারণ এখন তো আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো করে দিয়েছি, তখন তার এই অবস্থাটা ছিল না। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন। আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন, যেটা দেওয়া আছে, আমি কোট করছি, কোড, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, অর্থাৎ কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। আনকোড। কৃষক শ্রমিক থেকে শুরু করে আমাদের অনগ্রসর যারা একেবারে পড়ে আছে, তাদের কথাও কিন্তু আমাদের সংবিধানে দেয়া আছে। এবং অনুচ্ছেদ 16 সেখানে বলা আছে, নগর ও গ্রাম অঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকীকরণের ব্যবস্থা, কুটির শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। আনকোড। আপনারা একটু চিন্তা করে দেখেন যে সেই কত আগে কত কথা চিন্তা করে, এটা কিন্তু আমাদের সংবিধানে দিয়ে গেছে, এটা কিন্তু সংবিধানেরই নির্দেশনা। আজকে আমরা যে আমার বাড়ি আমার খামার বা আমার গ্রাম আমার শহর, আমরা যে উদ্যোগটা নিয়েছি, গ্রামে গ্রামে যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, এটা কিন্তু আর কিছু না। পল্লী বিদ্যুতের কথা এটাও কিন্তু সংবিধানে দেওয়া আছে, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। তা আমরা কিন্তু যেটা করছি, জাতির পিতা যেটা করতে চেয়েছেন, ঠিক সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে সেটাই অনুসরণ করে আমরা করে যাচ্ছি বলে আমাদের আজকে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের মনে আছে 1998 সালে যে ভয়াবহ বন্যা, দীর্ঘদিন প্রায় 69 দিন পানির নিচে দেশ, যেমন একদিকে শিল্প কলকারখানা যেখানে যেখানে পানি উঠেছিল সেগুলি যেমন বন্ধ, আর একেবারে ফসল তো পুরো নষ্ট। তখন অনেক আন্তর্জাতিক সংস্থাটা বলেছিল যে এই বন্যা মানে বাংলাদেশ সামাল দিতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি বলেছিলাম যে একটি মানুষও না খেয়ে মারা যাবে না। আমরা কিন্তু সেটা করেছিলাম, সে হাতে রুটি বানিয়ে গুড় দিয়ে হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা পৌঁছে দিতাম, এবং সকলে এ ব্যাপারে এক হয়ে কাজ করেছিল বলেই সে বন্যায় কিন্তু না খেয়ে কেউ মারা যায়নি। আর সেই সাথে যে ফসল যে ক্ষতি হয়েছিল, যেসব এলাকায় একটু উঁচু ছিল, যেমন বিভিন্ন ক্যান্টনমেন্টগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমি আমাদের সমস্ত বাহিনীগুলিকে বলে দিয়েছিলাম এবং আমাদের যেখানে যেখানে উঁচু জমি তাদেরকে বীজ দিয়ে দিয়েছিলাম, সার দিয়ে দিয়েছিলাম বীজতলা তৈরি করতে। পানি নামার সাথে সাথে আমরা কৃষকদের জন্য সেই বীজতলাগুলি এয়ারফোর্সের হেলিকপ্টারে করে বীজতলা, সার এবং নগদ টাকা কৃষকদের কাছে পৌঁছে দিই, এবং বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। যেদিন পার্লামেন্টে এই ঘোষণাটা দিলাম, সেই দিন বিএনপি, খালেদা জিয়া পার্লামেন্টে বসা, সাইফুর রহমান বসা, তাদের সাবেক অর্থমন্ত্রী সবাই, আমি যখন এটা ঘোষণা দিলাম সাথে সাথে তা উঠে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্য সাহায্য পাওয়া যাবে না। ওদের মানসিকতাটা কি, ওদের চিন্তা ভাবনাটা কি, এই যে চিন্তার দন্যতা, অর্থাৎ মানে সারা জীবন আমরা ভিক্ষা চেয়ে খাবো।
আমি উঠে দাঁড়িয়ে বললাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা আমরা তো কারোর কাছে হাত পেতে চলবো না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার হাতে নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, অনেক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার তো কোনো কিছুই নেই বাংলাদেশে, তারপর এই বিধ্বস্ত দেশ, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি শরণার্থী, নির্যাতিত মা বোন, আহত মুক্তিযোদ্ধা, এই ধরনের একটা পরিস্থিতি, আপনার কোনো রিজার্ভ ফান্ড নেই, কারেন্সি নোট নেই, তা আপনি এই দেশটা কী দিয়ে গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবের উত্তর ছিল কি, আমার মাটি আর মানুষ আছে, আমি সোনার মাটি আর মানুষ দিয়েই আমি এই দেশ গড়ে তুলব, এবং আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি, আজকে আমরা গবেষণা করছি, এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা, এবং তিনি এটা করে দিয়ে গেছেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছেন, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, এবং এরকম কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে দিয়ে গেছেন। আমি যখন 96 সালে সরকারে আসি, আমি দেখি গবেষণায় 1 টাকা এক্সট্রা দেওয়া নাই, যেটুকু নিয়ম মতন ইউনিভার্সিটি একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের, আর কৃষি ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওই তারা রুটিনভাবে যেটুকু টাকা পাবো ওইটুকুই। আমি সাথে সাথে সেই সময় সরকার গঠন করেছিলাম আমরা 23শে জুন 96 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে, তাই না? সে তখনই তো করলাম। আমি সাথে সাথে তখন আমাদের বাজেটও তৈরি করতে হবে, কিন্তু তার আগেই আমরা একটা প্রফেশনাল একটা বাজেট করে নিয়েছিলাম, এবং 12 কোটি টাকা শুধু এই ধান গবেষণা এবং গবেষণার জন্য আমরা দিয়ে দিলাম, কৃষি গবেষণায়। সেখানে ফান্ড দিয়ে বললাম যে আমাদের যে এই যে 98 সালে আমাদের একটা পানির ভিতরে থেকে ফসল নষ্ট হয়ে গেল, আমাদের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা দেখা দেয়, লবণাক্ত সহিষ্ণু ধান, এবং আমাদের উচ্চ ফলনশীল ধান, উচ্চ ফলনশীল সবজি, উচ্চ ফলনশীল তরিতরকারি, 12 মাসই তরিতরকারি, সেগুলি করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষি বিজ্ঞানীদের, আজকে বাংলাদেশে কিন্তু তারা সেটা করেছে সফলভাবে। লবণাক্ত সহিষ্ণু ধান ইতিমধ্যে বীজ আমরা দিতে শুরু করছি, হাইব্রিড ধান তো আমরা দিচ্ছি, অল্প সময়ের মধ্যে ফসল উৎপাদন হচ্ছে। এবার যে ঘূর্ণিঝড় হলো, আমাদের হাওড় অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে আমাদের বোরো ধানটা একটু নষ্ট হয়নি, কারণ আমরা অল্প সময়ের মধ্যে যাতে অধিক ফলনশীল হয়। আর তাছাড়া আমরা এবার হারভেস্টার ব্যবহার করে দ্রুত ধান কেটে কৃষককে তুলে দেওয়ার ফলে আজকে কিন্তু এই ক্ষতিটা প্রত্যেকবার কিন্তু এই হাওড় অঞ্চল হতো, এবার হয়নি। যান্ত্রিকীকরণের মাধ্যমে করলে তার যে একটা সুফল আছে সেটাও কিন্তু আমরা পেলাম, সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যারা মানে কৃষি ইউনিভার্সিটি, মাত্র একটা কৃষি ইউনিভার্সিটি, আমি তারপরে 3টা ইউনিভার্সিটি তৈরি করলাম, এবং আমি যে 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছিলাম তার মধ্যে 2টোকে আমরা বিশেষভাবে দিয়েছিলাম, একটা হচ্ছে পটুয়াখালী আর একটা হচ্ছে দিনাজপুরে। এটা হচ্ছে মানে এখানে কৃষি গবেষণা, কৃষির উপরে শিক্ষা, কৃষিকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য সেখানে আমার নির্দেশনা ছিল, সেইভাবে আমরা কিন্তু করেছি। এবং আমাদের কৃষি গ্রাজুয়েট যারা, তাদের আগে পদমর্যাদা তেমন ছিল না, যেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই সেই পদমর্যাদা তাদের দিয়ে যান। এবং 73 সালে একটি তহবিল গঠন হয়েছিল সেটা পুরস্কারের জন্য, যে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল, যা 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। যাক, আমরা সরকারে আসার পর থেকে আবার সেই কৃষকদের জন্য আরও যত রকমের সহযোগিতা করা আমরা সেটা করে যাচ্ছি। এবং যখন ওরা কৃষকদের হত্যা করলো, তারপর কিন্তু আমরা আন্দোলন শুরু করলাম, কৃষক বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন। মনে আছে সকলের যে তখন কিন্তু এই কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কারণ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের অর্থনীতি মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর। কাজে এই কৃষি অর্থনীতিটাকে আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব, এবং এই কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়।
আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো মানে ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে সেই জন্য আমরা কৃষি মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। আমরা এখন জমিগুলি নিয়ে নিচ্ছি, ধীরে ধীরে বিনিয়োগ হবে, কারণ এটা আস্তে আস্তে আমাদের উন্নত করতে হবে, কিন্তু যেখানে যতটুকু বিনিয়োগ আসে তাকে সেটা আমরা সেভাবে উন্নত করে দিচ্ছি। এটা করার একমাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করা। তার কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। হ্যাঁ, দুর্যোগ দেখা দেয়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অনেক সময় ফসল নষ্ট হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা 74 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সেজন্য বলছিলাম 2013 সালের খালি আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। এই বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা এই যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পাবে, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। অর্থাৎ গাছগুলি রক্ষা করা, সেই ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশে প্রথম কৃষি বিষয়ে একটা নীতিমালা প্রণয়ন করা, মানে আমরা স্বাধীনতার 15 আগস্টের পরে আমরা এই জাতীয় কৃষি নীতি 1999 প্রণয়ন করি, কারণ একটা নীতিমালার ভিত্তিতেই যাতে কৃষি উৎপাদন বাড়ে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। এবং আমাদের সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম, এখনও ব্যাপক হারে ভর্তুকি দিতে হচ্ছে, কিন্তু যেহেতু এটার সঙ্গে আমার দেশের মানুষের মানে খাদ্য চাহিদার বিষয়, সেই ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য করি না, বাজেটে সবসময় আমরা এখানে ভর্তুকি দিই। 96 সালে আমি সরকার আসার আগে আমার মনে আছে একটা সংস্থা, যে সংস্থার বদলতে আমরা পদ্মা সেতু নির্মাণ করলাম আর কি, যারা বাধা দিয়েছিল আমরা করলাম। যা তারা ঠিক নির্মাণ দিলাম যে আপনারা না দিলে তো কিছু হবে না, আমি আমাদের টাকায় দেবো, আমি যদি সরকার গঠন করে আমার টাকা আমি কৃষকদের ভর্তুকি দেবো এবং কৃষকদের সব রকম সহযোগিতা করব। অবশ্যই সে ছিল তখন আমাদের এই দেশে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিনিধি। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল, প্রায় কোনো মতে একটা ছোট্ট অংশ বেঁচেছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল, 2-4 জনের নামও আমি জানি, নাম বলে তাদের গুরুত্ব বাড়াতে চাই না। যাই হোক, তো আমার কথা তা না, আমাদের বীজ আমরা উৎপাদন করব, উন্নত মানের বীজ আমরা করব, যার জন্য আমরা বীজ গবেষণাগার এমনকি দক্ষিণ অঞ্চলেও ছিল না, আমরা সেখানেও করে দিয়েছি। আর এখনও আমাদের এখানে তো খুব ভালো বীজ উৎপাদন হচ্ছে। শাক সবজি, শীতকাল আসবে লাউ খাবে, শীতকাল আসবে সিম খাবে, শীতকাল আসবে ফুলকপি খাবে, গাজর খাবে, পাতাকপি খাবে, এই তো ছিল অবস্থা। এখন তো 12 মাস খাচ্ছে, 12 মাস পাচ্ছে মানুষ, পাচ্ছে না? পাচ্ছে। এটা তো আমাদের এই গবেষণার ফসল, আমাদের মাটির সাথে সহনশীল করে করে আমরা করব। আমাদের দেশে কোনোদিন ভুট্টা চাষ হতো না। আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়া, তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো, তিনি বললেন 5 লক্ষ মেট্রিক টন ভুট্টা ওনাকে আমদানি করতে হয়। তো মতি বাবার সাথে ছিল, আমরা ভুট্টা উৎপাদন করি না কেন? বলছে আমাদের মাটিতে হবে কি না। আমরা নিশ্চয়ই হবে। আমরা ভুট্টা চাষ শুরু করলাম। ভুট্টা চাষ শুরু করার একটা অন্য ইতিহাস আছে, সেটা আর বলে সবাই নষ্ট করবো না, কিন্তু আমরা শুরু করেছিলাম এবং করেছিলাম যাদের দিয়ে যারা এইসব কাজে কখনো ছিলই না, কিন্তু আমরা সেখানে করি কাজে। এইভাবে আমরা কিন্তু যেমন আমাদের পেঁয়াজ নিয়ে এত ঝামেলা, পাশের দেশ থেকে পেঁয়াজ কিনি, হঠাৎ পেঁয়াজ বন্ধ, আমরা কেন উৎপাদন করি না? আজকে তো আমরা পেঁয়াজ উৎপাদন করছি, অন্তত 40 ভাগ চাহিদা আমরা এখন মেটাতে পারি।
ক্রমান্বয়ে আমরা এটা আরও বাড়াতে পারবো। আমাদের গবেষণা করে এখন পেঁয়াজের বীজ উৎপাদন করেই তো আমাদের অনেক কৃষানি মেলা টাকা কামাই করছে। কাজে এখন এটা সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের কৃষকদের জন্য এখন তো মোবাইল ফোন, ডিজিটাল বাংলাদেশ এবং মোবাইল ফোন সকলের হাতে। আমাদের প্রায় 400-র উপর সেন্টার আছে, যেখানে কৃষকরা যে কোনো সময় তার ক্ষেতের একটা ফসল ছবি তুলে পাঠিয়ে ওখানে এখন পাতা হলুদ হলো কেন বা কী সার দিতে হবে কত, সেটা কিন্তু তারা এখন জেনে নিতে পারে। সেই আমরা তথ্য বাতায়ন করে দিয়েছি। প্লাস আমাদের যে সার বা কতটুকু কী ব্যবহার হবে সেটাও সুনির্দিষ্ট করা, মাটি পরীক্ষা করে কৃষক কতটুকু ব্যবহার করবে সে ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। যে কোনো কথায় এবার অতিরিক্ত সার দিয়ে দেখা যায় শুধু গাছই হচ্ছে আর ফল হয় না, ফসলটা পাওয়া যায় না। পরিমিতভাবে ব্যবহার করা সেটার দিকেও কিন্তু আমাদের দৃষ্টি আছে এবং সে ব্যাপারে আমাদের আরও কাজ করতে হবে। আমরা বিভিন্ন ফলমূল এখন বাংলাদেশে কিন্তু উৎপাদন হয়, এমনকি স্ট্রবেরিও তো আমরা করতে পারি, এখন টিউলিপ ফুলও হচ্ছে। তো বাংলাদেশের মাটি জাতির পিতা যে বলছেন সোনার মাটি এবং সোনার মানুষ, আমরা সেটা দিয়ে সব কিছুই করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কথা। আমাদের কৃষকরা তাদের ভর্তুকি টাকা দেওয়া হয়, টাকা এমনি দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ তোলা তো উঠায় না, সেটা যদি করতে না পারে তার জন্য আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। প্রায় 2 কোটির মতো কৃষি উপকরণ কার্ড আছে, যেটা দিয়ে তারা কৃষি উপকরণটা সহজে নিতে পারে। আর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট যাতে খুলতে পারে, প্রায় 1,08,00,000 ব্যাংক অ্যাকাউন্ট আছে। কাজে তার ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে ভর্তুকি টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, আমরা সেই ব্যবস্থাটাও তো করে দিয়েছি। এবং এটা শুরু করেছিলাম 2010 সালে, আমরা কুড়িগ্রাম থেকে শুরু করি। এবং বিনামূল্যে সার বীজ যখন একবার বন্যা হলো, আমরা সেই সুনামগঞ্জের তাহেরপুর যে প্রথম এই যে হাইব্রিড বীজ আর সার বিনামূল্যে কৃষকদের দেওয়া শুরু করলাম। আমরা আবার বিএডিসি চালু করেছি, টিসিবিও এখন কার্যকর, কারণ এগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ন্যায্য মূল্যের দোকান কস্কো যেটা জাতিপিতা করেছে সেটা তো বন্ধই করে দিয়েছে খালেদা জিয়ার আমলের থেকে এগুলি বন্ধ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা সুবিধা পেত সেই সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হলো। শুধু ছিল অর্থশালী কিছু লোক তৈরি করা আর তেলা মাথায় তেল দেওয়া। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে মানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। ঠিক সেই ধরনের আমরা চেম্বার তৈরি করে দেব। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব। একটা সাইলো শুধু সান্তাহারে আমরা করেছি, মানে আমাদের চাল রাখার জন্য, ধান রাখার জন্য, সেটা হচ্ছে প্রায় 26,000 মেট্রিক টন রাখতে পারবে সেইভাবে। কিন্তু মংলা একটা করেছে, এভাবে আমরা সারা বাংলাদেশে করে দেবো, যেটা উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়, আমরা সেখান থেকে কৃষকের চাহিদা মেটাতে পারি। শুধু তাই না, এটার আরেকটা উদ্দেশ্যটা হলো বারবার একই ফসল ফলাতে ফলাতে কিন্তু মাটির গুণটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি একটু বেশি একটা ফসল করার পরে তবে অন্য একটা ফসল তৈরি করলাম, এরপর আবার আমরা ধানে গেলাম, যে বারবার আমরা ধান করছি, এই ধানের মাঝে কিন্তু আরেকটা ফসল আমরা করতে পারি, তাহলে আমার মাটিটা কিন্তু আবার পুষ্টি ফিরে পায়। তো সেইভাবে চিন্তা করে যদি আমরা বেশি ফসল করে সংরক্ষণ করলাম, আমরা অন্য একটা ফসল করে আবার আমরা করলাম, এইভাবেই যদি আমরা হিসাব করে করতে পারি, তো কোনোদিন আর বাংলাদেশের মানুষকে কারো কাছে হাত পাততে হবে না, চাইতে হবে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, সেটাই আমরা করব। ঝড়, বন্যা এগুলি তো আমাদের আসবেই, এটা আমাদের মাথায় রাখতেই হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, কিন্তু এই দুর্যোগ মোকাবেলাটা, আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা বর্ষাকালে আমরা শুরু করি, তার কারণ দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী করা, কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ তৈরি করা, এবং এই জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে আমাদের মানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেই কিন্তু এটা করতে হবে। সেদিকেই আমাদের দৃষ্টি দিতে হবে, এটাই করব। তো আমি আসলে এটাও বলবো যে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে কিন্তু আমাদের পরিবেশ রক্ষা, প্রতিবেশ রক্ষা করা,
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, সেসব বিষয়ে সবথেকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। সেই সাথে আমার দেশের মানুষের খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ করা, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আজকে আমরা যদি একটু হিসাব দেখি যে আমাদের উৎপাদনের দিক থেকে আমরা দানাদার শস্য 96 সালে তো মাত্র 79 লক্ষ মেট্রিক টন হতো, আমাদের গৃহীত পদক্ষেপে সেটা 1 কোটির উপরে বাড়ে। 2009 যখন আসি তখন আমরা দেখি যে ওই আমরা যেটুকু করে গেছিলাম বোধহয় 1,69 লক্ষ আমরা রেখে গেছিলাম, সেটা আমাদেরই উদ্যোগ, কিন্তু এরপর মাত্র 1,80,00,000। বিএনপি আমাদের তেমন আর বৃদ্ধি পায়নি। যা হোক 2006 ছিল এটা 1,06,00,000 মেট্রিক টন, আজকে এটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের দানাদার শস্য, অর্থাৎ 4,92,96,000 মেট্রিক টন আমরা উৎপাদন করি। সেচের আওতায় আমাদের জমি, যেটা বিএনপি আমলে ছিল 28 লক্ষ হেক্টর, এখন তা 79 লক্ষ হেক্টর। এই সেচের ব্যাপারে আমি বলবো যে আমরা কিন্তু এখানে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি। তবে আমরা ইতিমধ্যে একটা চমৎকার একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা হলো সোলার প্যানেলের সাহায্যে একটা ছাতার মতো তৈরি করা, নিচে কুয়া, বৃষ্টির পানিটা সেখানে সংরক্ষণ হবে, আর ওই সোলার প্যানেলের বিদ্যুৎ দিয়েই কিন্তু ওই সেচটা দেওয়া হবে। সেখানে খুব বেশি একটা জমি নষ্ট হবে না। আর এখন সোলার প্যানেলগুলো আরও আধুনিক হচ্ছে, অল্প জায়গায় হয়। আশেপাশে গ্রামে আমরা সোলার প্যানেল বসে সেটা দিয়ে আমরা সেচটা সম্পূর্ণভাবে আমি সোলার পাওয়ারে নিয়ে যেতে চাচ্ছি। এতে প্রাথমিক একটা খরচ আছে, কিন্তু পরে কৃষকের কিন্তু খুব কম খরচে তারা করতে পারবে, সেটাই আমরা করব। তো এখন আমাদের প্রায় 80 লক্ষ হেক্টর জমি আছে। আমাদের মাছ উৎপাদন মাত্র 21.30 লক্ষ মেট্রিক টন ছিল, এখন 53.14, কিন্তু এটা কিন্তু মাছে কিন্তু আমাদের মিষ্টি পানি মাছে আমরা কিন্তু এখন 2য় স্থান অধিকার করেছি, চীনকে আমরা করেছি। আমাদের ইলিশে তো আমরা 1 নম্বর আছি। গবাদি প্রাণীর সংখ্যা সেটা 2 গুণ আমরা বৃদ্ধি করেছি, পোলট্রি 4 গুণ বৃদ্ধি করেছি, চা উৎপাদন 2 গুণ বৃদ্ধি করেছি, লবণ উৎপাদন 3 গুণ বৃদ্ধি করেছি, এবার তো আরও বেশি হয়েছে। এই জন্য এবার আমরা সমস্ত যে মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চামড়া, প্রত্যেকের কাছে লবণ পৌঁছে দেওয়া হয়েছে, যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে, চামড়াটা যাতে নষ্ট না হয়, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছি। এবার আমাদের যেহেতু প্রচণ্ড খরা ছিল, লবণও খুব ভালো উৎপাদন হয়েছে, কিন্তু সেটা আমাদের কাজে লাগছে। আমাদের দুধ উৎপাদন সেটাও আমরা 7 গুণ বৃদ্ধি করেছি, মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি হয়েছে, ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি হয়েছে। কাজে আমি এটুকুই বলবো যে এই যে আমরা বৃদ্ধি করেছি, আমাদের মানুষের যেমন অর্থনৈতিক সচ্ছলতা এসেছে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আগে যারা একবেলা খেতে পারতো না, আল্লাহর রহমতে তারা 2 বেলা 3 বেলা খেতে পাচ্ছে, পুষ্টি সম্পর্কে সচেতন হয়েছে, কাজে খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সামঞ্জস্য রেখে আমাদের উৎপাদনও বাড়াতে হবে, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা আমাদের এই বদ্বীপটাকে আরও উন্নত করবার জন্য, আপনারা জানেন আমি 2010 সালে 9 ক্ষমতা আসার পর আমরা একটা প্রেক্ষিত পরিকল্পনা করি 2021 সাল সামনে রেখে, কারণ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন। আমাদের সৌভাগ্য যে আমরা রজত জয়ন্তী যখন উদযাপন করি তখন আওয়ামী লীগ সরকারই ছিল ক্ষমতায়। আমার দাওয়াতে তখন টার্কির প্রেসিডেন্ট ছিলেন সোলেমান ডেমিরেল, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা এবং প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, 3 জনই বাংলাদেশে এসেছিলেন। তাদেরকে নিয়েই আমরা উদযাপন করি, আমরা যে শিক্ষা চিরন্তন স্থাপন করি। এবারও আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, যদিও কোভিডকালীন সময়। তারপরে আমি বলবো যে তখন আমাদের আশেপাশের দেশে অনেকে এসেছেন এবং আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল যে আমরা যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ দিয়েছিলাম, ঠিক 2021 সালে আমরা যখন আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করি তখনই কিন্তু বাংলাদেশ ওই স্বল্পোন্নত দেশ, যেখানে জাতির পিতা রেখে গেছে, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমাদের উত্তরণ হয়। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা আমাদের কার্যকর হবে 26 সাল থেকে। আমরা 2 বছর সময় নিয়েছি, 26 সাল থেকে আমাদের যাত্রা শুরু। কাজে আমরা এটা
কী কী সুবিধা আমরা পাবো আর কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে সেটারও কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। কাজে এদিক থেকে আমি সবসময় বলবো যে আমাদের শুধু এখানে আমরা থেমে থাকিনি, যেহেতু 2021 সালে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, আজকে কৃষকের সকলের হাতে মোবাইল ফোন, সবাই মানে একেবারে ওয়াইফাই কানেকশন, গ্রাম পর্যায়ে বিদ্যুৎ দিয়েছি, যা যা ওয়াদা ছিল সেটা রক্ষা করেছি। এখন আমরা 2021 থেকে 41-এ বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। পাশাপাশি আমাদের এই বদ্বীপ আরও উন্নত যাতে হয় এবং বদ্বীপে ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 এটা আমরা প্রণয়ন করেছি এবং নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, কারণ নেদারল্যান্ডও একটা ডেল্টা অর্থাৎ বদ্বীপ। কাজে আমরা ওই 2100 সাল পর্যন্ত বাংলাদেশ কিভাবে উন্নত হবে, হ্যাঁ সময়ের তাগিদে বা বিজ্ঞানের উদ্ভাবনে হয়তো সময় এগুলি সংযোজন পরিবর্তন করতে হবে, এটা এমন না যে এইটাই ধরে থাকতে হবে, কিন্তু একটা নীতিমালা আমরা তৈরি করে দিলাম যেন এভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেটা মাথায় রেখে আমাদের বাংলাদেশ এগোতে হবে। কৃষক লীগের দায়িত্ব অনেক বেশি, আমরা আগেই বলেছি কৃষক বাঁচলে আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আর খাদ্য হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা, কিন্তু খাদ্যের জন্য কারো কাছে যেন হাত পাতে না হয়। আর পরিবেশ রক্ষা, আমাদের জলবায়ু পরিবর্তনশীল এবং জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করা। বাংলাদেশ কখনো জলবায়ুতে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলো আপনারা লক্ষ্য করবেন, এবার দক্ষিণ অঞ্চলে সবথেকে বেশি উন্নয়নের কর্মসূচি নিয়ে ওই অঞ্চলের মানুষকে সুরক্ষিত করেছি এবং এটা আরও সুন্দরভাবে আমাদের করতে হবে। কিন্তু গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের মানে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন দেয়। কাজে বৃক্ষ যত বেশি আমরা লাগাতে পারবো, ফল আপনাকে ফল দেবে, খেতে দেবে, আবার সেখানে ফল থেকে তো আপনি উদ্ভিদ হলে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবে। একটি বনজ গাছ সেটা যদি বড় হয় সেটা কাঠের জন্য বিক্রি করলে পরে অনেক টাকা পাওয়া যাবে। ভেষজ গাছ সেখানে ঔষধি নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা অন্যান্য ঔষধের কাজেও লাগে। তো এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। অনেক দেশ তো মরুময় হয়, এটা হবে না। তো সেই জন্য আমাদের বোধহয় সকলেই একভাবে ওইভাবেই চিন্তা করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, যদিও 50টা একটু বেশি হয়ে যাবে না আপা ডেইলি একটা করে লাগাবো। ও ডেইলি একটা করে লাগাবো। জায়গা 60 দিন আপা আশেপাশে মিলে আর কি জায়গা পাবে কোথায় সেটা তো দেখতে হবে। আচ্ছা আপা গ্রামেগঞ্জে আমাদের তো গ্রামে আছে, বহু জায়গা আছে। হ্যাঁ না আবার না, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার ফসলি জমি যেন নষ্ট না হয়। সব বেশি করে নদীর পার যেখানে ভাঙন হতে পারে সেই সব এলাকায় যেগুলো যে জ্বর শিকড় থাকে, মাটি কামড়ে রাখে, সেই ধরনের লাগানো। তারপর আমাদের উপকূলীয় অঞ্চলগুলি আর এবার ওইগুলি হিসেব করে, আর প্রত্যেকের ঘর বাড়িতে যেমন আমাদের এই যে মানে মাল্টিস্টোর বিল্ডিং আর ডেভেলপমেন্টের নামে এই ধানমন্ডি থেকে শুরু করে গুলশান বনানী এলাকা সব জায়গায় যে যত গাছ ছিল এগুলি সবই তো সাফ। আগে যে সবুজ ছিল সেটা আর থাকে নাই। এখন অবশ্য ছাদ বাগানের দিকে সবাই ঝুঁকছে, ছাদ বাগানটাও হচ্ছে, সেটাও করতে পারে সবাই। ছাদে যেটুকু জায়গা আছে তাদের বাড়িটাও ঠান্ডা থাকবে, আর কিছু ফল তরকারি হলে নিজেও খেতে পারবেন। আমি তো বলি যে একটা মরিচ গাছ লাগালেও ওই একটা মরিচ বা একটা লেবু বা একটা টমেটো নিজের গাছের থেকে ছিঁড়ে সেটা খাওয়ার স্বাদই তো আলাদা। আমি গণভবনে 96 সালে আসার পর এখানে না হলে 2000-এর মতো গাছ লাগিয়েছিলাম, কারণ এর আগের গাছগুলি জাতির পিতার হাতে করা। তারপর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফলে গাছ সব আমরা লাগাই, আর এখন লাগাচ্ছি। আর এখন তো অনেক রকম আমরা ফসল উৎপাদন করে দেখছি যে না ভালোই হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে আমাদের। কাজেই আমরা সেভাবেই একটা মানে গণভবন, প্রধানমন্ত্রী বাসভবন, সাথে সাথে একটা কৃষি খামার বাড়ি। তো যাই হোক, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা পুরস্কার পেয়েছেন। আমি কিছুক্ষণ পরে পুরস্কার দেবো, তারপর আমরা বৃক্ষরোপণ করবো। তো এখানে কতজনকে? 26 জনকে। আপনি 26 জন, আপনি 26 জন।
আমি সহ নাকি 26 জন। তো আমি এই বৃক্ষরোপণ এবং এর সাথে এই পরিকল্পনাকারী এবং যারা সবাই সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর একটু দীর্ঘ সময় ধরে আমার বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের মতো এখানেই আমি সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে। হ্যাঁ, আর সেই সাথে আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা মানে 1 আষাঢ় থেকে শুরু করছি, তো সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।